দেশের বিশেষ সংবাদের সঙ্গে আছি আমি দীপুনুর। মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুর 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লিখেছেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তারেক রহমান লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তিনি লিখেন, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানিয়েছেন। বিস্তারিত থাকছে শাকের আরজুর রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার দুপুরে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আইন উপদেষ্টা বলেন, বিগত সরকার খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছে। দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করে সাজানো রায় থেকে খালাস পান বেগম জিয়া। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে করতে সবার সহযোগিতা চান আইন উপদেষ্টা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী ইমন চৌধুরী। চলে যাচ্ছি তার কাছে। ইমন, এভারকেয়ারের সামনে থেকে আপনার কাছে সবশেষ কি খবরাখবর আছে? সেখানে নেতাকর্মীদের কেমন ভিড় লক্ষ্য করছেন এবং তারা কি জানাচ্ছেন? সাব্বির, ভিড়ের কথা যদি বলি, আসলে ভিড় কিন্তু আমরা যখন থেকেই শুনেছি যে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে তখন থেকেই আমরা দেখছি যে ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন এখানে বিএনপির যে বেগম জিয়ার খবর একটু খবর জানার জন্য। তারা কিন্তু ছুটে আসছেন যে তার সর্বশেষ পরিস্থিতি। আসলে আমরা যেটি দেখছি যে আসলে লোকজন কমছেই না, বরঞ্চ যত সময় যাচ্ছে তত কিন্তু লোকজন আরও বাড়তেছে। আমরা যেটা দেখছি, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন, হাহাকার করছেন, মানে আবেগ
তারা ঝাড়ছেন সেটি হচ্ছে তারা বলছেন যে এই যে নেত্রী আপসীর নেত্রী সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রাজনীতিতে বেগম জিয়া নেই, এইটি আসলে আপনি জানেন যে 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন দুইজন নেত্রী, তার একজনের কিন্তু বিদায় আমরা দেখলাম। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসের নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কিন্তু কেটেছে আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল কেটেছেন, তবে দেশ ছেড়ে কখনো যাননি। সবসময় দেশের মধ্যেই তার জীবনকে তিনি বদ্ধ করে রেখেছেন। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি। আপনি জানেন সে যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন সবকটি আসনে কিন্তু তিনি জয়লাভ করেছেন। 4 দশকের বেশি সময় বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্বে তিনি বেশি সময় ধরেই কিন্তু দেশ চালিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন আপনি? আমি ঢাকায় থাকি, আমার অফিস মতিঝিলে, নারায়ণগঞ্জে বাসা। আমার বাড়ি বাগেরহাট আসন সংখ্যা 4। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দুই একজনের একটু কথা শুনতে চাই। আপনি একটু বলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি রংপুর, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। তো আমার দেশনেত্রী খালেদা জিয়া এই হসপিটালে অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছে থেকে আমি এখানে রিক্সা চালাই বসুন্ধরাতে, আমার বাসা বসুন্ধরা গেটে। তো আমি এখানে একদিন বক্তব্য দিয়েছিলাম। তো আজকে সকাল 6:30টার সময় দেশনেত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, যখন আমি শুনতে পাই, তখন থেকে আমি রিক্সা চালা বাদ দিয়ে এখানে মিডিয়ার সামনে ঘোরাঘুরি করছি। তো আমি আশা করি তো আমার নেত্রী তো স্বৈরাচার সরকারের আমলে 3-3বার নির্বাচন সে যোগ দিতে যাও দেয় নাই, কেননা স্বৈরাচার সরকার 2 নাম্বার সে নিজের থেকেই নির্বাচন দিবে জন্য তত্ত্বাবধায়ক সরকার। ধন্যবাদ আপনাকে। সাব্বির, দেখছিলেন যে আসলে এরকম তিনি একজন রিক্সা চালক, তিনি কিন্তু সারাদিনের কাজ বন্ধ রেখে তিনি কিন্তু এখানে ছুটে এসেছেন। এভাবেই কিন্তু আমরা এক একটি গল্প খুঁজে পাচ্ছি। আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন। তারা কিন্তু বলছেন যে তাদের যে আবেগ সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করছেন সাধারণ মানুষ। আপনি জানেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন ক্ষমতার বলয়ের ভিতর থেকে, কিন্তু এরপর খুব বেশি সময় তিনি পাননি। তার যে রাজনৈতিক জীবন সেটি কিন্তু আমরা দেখেছি যে বেগম জিয়াই বিএনপির হাল ধরেছেন এবং দীর্ঘ লড়াই সংগ্রাম করে বিএনপিকে কিন্তু আজকে একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তিনি নাই, তার যে অনুপস্থিতি সেটি কিন্তু দলকে অনেকটাই শোকাহত করেছে। তারা এই শোককেই আসলে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু এখানকার নেতৃবৃন্দ বলছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা আইনজীবী সমিতি থেকে আসছি। এই যে আপনাদের নেত্রী মারা গেছেন, আপনাদের আবেগটা আমরা একটু জানতে চাই। আমরা মানে খুবই শোকাহত, কারণ হলো আসলে আমরা মানে যখন খবরটা আমরা শুনতে পেরেছি, এরপর থেকে আমরা আসলে খুবই ভেঙে পড়েছি। কারণ হলো উনি খালি দেশের নেত্রী ছিলেন না, উনি আমাদের অভিভাবক ছিলেন, আমাদের মা ছিলেন, আমাদের একজন অভিভাবক হারিয়ে ফেলেছি আমরা। বাংলাদেশের একজন অভিভাবক হারিয়ে ফেলেছি। এই সুখে আমরা আসলে এই পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন নামাজ পড়ে এসে এখানে আমরা দাঁড়িয়েছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ছুটে এসেছেন, রাজনৈতিক ব্যক্তিরা ছুটে এসেছেন। তারা আসলে এই যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে তারা মেনে নিতে পারছেন না। আসলে তারা চাচ্ছেন যে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ইয়েতে রাখুক, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষজন কিন্তু এখানে ছুটে এসেছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে তার যে ডাক্তার জাহিদ, তিনি যেটি বলছেন যে খালেদা জিয়া একাধিক যেমন সত্যি অভিভাবক ছিলেন, অন্যদিকে মাতৃস্নেহ আমাদের দেখাতেন। তার যেটি কথা সেটি হচ্ছে, তিনি সাংবাদিকদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি স্মৃতিচারণ করে সাংবাদিকদের বলেছেন যে
দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য কিন্তু সবসময় তিনি চিন্তা করতেন। মানুষের কষ্ট হয় এমন কোনো কার্যক্রমে উৎসাহিত তিনি দিতেন না। খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবসময় চিকিৎসা নিতেন, চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন। এবং আপনি জানেন তাকে কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য পরবর্তীতেও নেওয়ার কথা বললেও তিনি কিন্তু যাননি, এমনটাই কিন্তু দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন মানুষ কিন্তু এভাবে প্লে কার্ড নিয়ে তারা কিন্তু ছুটে এসেছেন। তারা আসলে শোককে আসলে সমবেদনাটা কিন্তু ওনারা জানাতে চাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমরা ওয়ারি থেকে এসেছি, ঢাকা। আপনারা এই যে বেগম খালেদা জিয়া মারা গেছে তার এই শোককে আপনারা কিভাবে দেখছেন আর কি, তার এই মৃত্যুকে? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশ যেমন শোকাবহ, সবাই আমরা শোকাহত। আমরা ওয়ারি থানা যুব দলের পক্ষ থেকে এখানে অনেকেই এসেছি। সারা বাংলাদেশ থেকে মানুষ যে যেখান থেকে খবর পাচ্ছেন সবাই আসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের জন্য একজন অমূল্য সম্পদ। তিনি আজ আমাদের মাঝে নেই। তিনার দেখানো শেখানো পথে আমরা চলার চেষ্টা করব। সামনে রাষ্ট্রীয় সরকারে দেশনেত্রী, সামনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি রাষ্ট্রীয় সরকারে আসি তাহলে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমরা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। আমরা শোকাহত, কথা বলতে পারতেছি না। আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ রাজনীতিবিদ আছে, আপনার আসলে ম্যাডাম জি আসলে একটা কথা বলেছিল যেটা আমাদের এখনো অনুপ্রেরণা। উনি আমাদের ছাত্রদলের একটা প্রোগ্রাম বলেছিল যে আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই। আসলে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এসেছে। উনি একজন তরুণ নেতৃত্ব এবং আমরা আশা করি ওনার মাধ্যমে যে ম্যাডাম যে স্বপ্ন দেখেছিলেন ছাত্রদলকে নিয়ে, এই স্বপ্ন তারা যে বাস্তবায়ন করবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় এই কোয়ালিটির দিকে চিন্তা না করে, কোয়ান্টিটির দিকে চিন্তা না করে কোয়ালিটি নিয়েই চিন্তা করি। উনার আজকের এই সংবাদ পুরা দেশ হতভম্ব হয়ে যায়, পুরো দেশ শোকাহত। আমরা আসলে আমাদের বলার ভাষা নেই, আমরা খুবই শোকাহত। আমরা আসলে কি বলবো যে এটা আসলে মেনে নেওয়া যায় না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব করুক, এটাই আমার কামনা। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের সেই আবেগটাই তারা কিন্তু বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গনিয়ে আসছে মানুষও কিন্তু তত বাড়ছে। আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে চাই। আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপির আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু, আপনারা আসলে মুক্তিযোদ্ধারা কিরকম দেখছেন? ধন্যবাদ। ইটিভি সহ সকল কলাকুশল থেকে অভিনন্দন জানাই। আসলে সারা জাতি এখন শোকাহত। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বিএনপির নেত্রী না, সারা জাতিকে আজকে মৃত্যুর পরেও ওনার মধ্যে যে একটা ক্যারিসমাটিক দেশপ্রেমিক আন্তরিকতা ছিল, আজকে সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন যে দলমত নির্বিশেষে আজকে সমস্ত রাজনৈতিক দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত জাতি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক জানাচ্ছে এবং তারাও শোকাহত। আজকে আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে নাই। বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে এবং জাতি হারিয়েছে একজন নেত্রীকে। আজকের এই দিনে রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত খুব প্রয়োজন ছিল। তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন, কোনো স্বৈরাচারের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই এবং কোনো আপোষ করেন নাই। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আবশ্যিক নেত্রী হিসেবে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা এই দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনাকে দীপু শুনছিলেন যে একজন মুক্তিযোদ্ধা, তিনিও এখানে ছুটে এসেছেন। আসলে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই যে বেগম জিয়ার চলে যাওয়া সেটিকে কিন্তু তারা এই করছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম তারেক জিয়া একটি কথা তিনি বলছেন যে বেগম জিয়াকে নিয়ে তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি যেটি বলতে চাইছেন যে আমার মা খালেদা জিয়া বেগম মমতাময়ী একজন মা, যিনি নিজের সংগ্রাম জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। এমনটি তিনি কিন্তু একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি।
তো দীপু আসলে আমি যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যত সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু এখানে মানুষের ভিড় কিন্তু এখানে বাড়ছে। তো এই ছিল আমার কাছে আসলে এভারকেয়ার থেকে সর্বশেষ। দীপু। জি, ধন্যবাদ ইমন আপনাকে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইমন চৌধুরী। এবার চলে যাচ্ছি গুলশানে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে। আদিত্য, বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে সবশেষ আপনার কাছে কি পরিস্থিতি লক্ষ্য করছেন এবং কি তথ্য জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা আবারও পুনরায় তার সাথে যুক্ত হবার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে, এ নিয়ে চলছে প্রস্তুতি। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের কথা রয়েছে তার। এর আগে বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খালেদা জিয়াকে দাফনের প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, আমরা যেমনটি জানাচ্ছিলাম খালেদা জিয়ার দাফনের ব্যাপারে সবশেষ পরিস্থিতি শুরু করেছেন এবং সবশেষ প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। সেই ব্যাপারে সবশেষ কি পরিস্থিতি জানতে পেরেছেন আপনি আমাদের জানাবেন। সকাল থেকেই আসলে শোকের ছায়া কিন্তু নেমে এসেছে পুরো দেশ জুড়ে। বেগম জিয়ার এই বিদায়ে কিন্তু সবাই আসলে শোকাহত, শুধু দলের নেতাকর্মী নয়, অন্যান্য দলের প্রধান যারা রয়েছেন, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে রয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে শোক প্রকাশ করেছেন। এবং সরকার ও দলের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে, অর্থাৎ এই জিয়া উদ্যান আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন, সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে এবং আগামীকাল তার জানাজা জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউতে দক্ষিণ। এবং অনেকদিন ধরেই কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ারে ভর্তি ছিলেন। তার আগে একাধিকবার কিন্তু বারবারই চিকিৎসকরা বলছিলেন তার অবস্থা সংকটাপন্ন, দেশের বাইরে নেয়ার মতো অবস্থায় নেই। 2-3 বার তার দেশের বাইরে নেয়ার যে সিদ্ধান্ত সেটিকে পরিবর্তন করে দেশি চিকিৎসায় রাখা হয় এবং দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কিন্তু নিয়োজিত ছিলেন। এবং ডাক্তার জুবাইদার রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি বাংলাদেশে চলে আসেন এবং একই সাথে তারেক রহমান তিনিও গত 24শে ডিসেম্বর কিন্তু চলে আসেন দেশে। মায়ের কাছে তিনি কিন্তু কয়েকদিন ধরেই ছিলেন, তার দলের কার্যক্রমের পাশাপাশি কিন্তু তিনি তার মায়ের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছিলেন। এবং যেটির শঙ্কা সবাই করছিলেন, সবাই যেটি চাচ্ছিলেন আসলে বেগম যে আবারও ফিরে আসুক, ফিরে এসে আবারও রাজনীতির মাঠে সরব হোক এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন যেটি সন্নিকটে, সেখানে কিন্তু বেগম জিয়ার নির্বাচন করার কথা ছিল এবং সেটি সবাই আসলে আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু তিনি আবারও নেতৃত্ব দেবেন দেশকে। সেটি কিন্তু একটি ঘাটতি তৈরি হলো, একটি অভাব তৈরি হলো, তেমনটা কিন্তু নেতাকর্মীরা বলছেন। এবং তারেক রহমান যেহেতু দেশে রয়েছেন, তিনি কিন্তু দলের স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন যাবতীয় বিষয় আসলে কি করা হবে এবং তারপরে কিন্তু আসলে দলের পক্ষ থেকে সমস্ত বিষয় জানানো হয়েছে, জানাজা ও দাফনের বিষয়ে, সমাধিস্থল বিষয়ে কোথায় করা হবে এবং জানানো হয়েছিল কিন্তু যেটি বলছিলাম। এবং জিয়া উদ্যানে দুপুর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশ কিন্তু সামনে যে পথটি আছে এখান থেকে সামনে কিন্তু এগোতে দেয় না, যেতে দেয় না, সাধারণ মানুষের প্রবেশ একদম নিষেধ। এবং দুপুরবেলা আমরা দেখেছি এখানে কবরের সমাধির কিছু মাপজোক কিন্তু নেওয়া হয়েছিল, সেটি আমরা দেখতে পেয়েছি।
এখন পর্যন্ত কবর সমাধি তৈরি করার যে প্রারম্ভিক কাজগুলো সেটি এখন আসলে শুরু হয়নি, তবে মাপজোক করা হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি। এবং তারেক রহমান 25 তারিখে আসার পর থেকে কিন্তু তিনি বারবার বলছিলেন তার মায়ের জন্য দোয়া করার জন্য। তিনি তার কর্মসূচিগুলোর পাশে পাশে কিন্তু তিনি বেগম জিয়ার কাছেও ছুটে যাচ্ছিলেন এবং গতকালকেও তিনি সেখানে শেষ পরিবার সহ আসলে ছিলেন এবং তারপরে আসলে এই বিদায়ের ঘটনাটি আমরা জানি। এবং এখন পর্যন্ত জিয়া উদ্যানে যেটি বলছিলাম যে সমাধি তৈরি করার প্রারম্ভিক কাজ আসলে শুরু হয়নি, শুধু মাপজোক নয়। এই ছিল আসলে আমার থেকে জিয়া উদ্যান থেকে বেগম জিয়ার সমাধির স্থলের তৈরি করা সবশেষ খবর। জি, ধন্যবাদ রাশেদ আপনাকে। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ রায়হান। আমরা আবারও চলে যাচ্ছি গুলশান কার্যালয়ে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত হবেন আদিত্য মামুন। মামুন, গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের ব্যাপারে সবশেষ কি খবরাখবর আছে এ ব্যাপারে আমাদের আবার জানাবেন। কিছুক্ষণ আগে কথা বলেছেন। আমি যদি আপনাকে বলি যে প্রধানত উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে ধন্যবাদ দিয়েছেন যে যেহেতু রাষ্ট্রীয় শোক এবং ছুটি ঘোষণা করা হয়েছে এই বিষয়ে, এবং উনি বাণী দিয়েছেন, এজন্য বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল জানাজার সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সময় উনি জানিয়েছেন গণমাধ্যমকে, এবং উনি জানিয়েছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজাটি অনুষ্ঠিত হবে এবং এই জানাজায় ইমামতি করাবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান খতিব যিনি আছেন, উনি জানাজা নামাজ পড়াবেন এবং এই জানাজা নামাজের সার্বিক যে তদারকি সেই তদারকি করবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে বিশ্বের অন্যতম প্রয়াণটা এমন সময় হলো যখন দেশ এবং দলের জন্য তাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনি ছিলেন এবং সবচেয়ে বেশি জরুরি ছিল ওনাকে। এবং একই সঙ্গে উনি বলেছেন যে ওনার যে কারাজীবন, ওনার গণতন্ত্রের জন্য নিরন্তর যে সংগ্রাম, ওনার প্রজ্ঞা, ওনার দূরদৃষ্টি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারত, সেখান থেকে দেশবাসী, গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ বঞ্চিত হলেন বলে উনি অভিহিত করেছেন। একই সঙ্গে এই যে দেশ, এই দেশের আগামী নেতৃত্বে কিভাবে কে আসবে সেজন্য উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে তার পুত্র অর্থাৎ বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি, উনি যেন দায়িত্ব পালনে, দেশের এবং দলের দায়িত্ব পালনে মানে শক্তিশালী ভূমিকা রাখতে পারেন, সেজন্য উনি দোয়া এবং আশাবাদ জানিয়েছেন। একই সঙ্গে আমরা আপনাকে এটাও জানিয়ে রাখতে পারি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার প্রায় 20 মিনিটের যে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিং, সেখানে উনি বলেছেন যে এই যে শোক, এই শোকটাকে অবধারিতভাবে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং এই শক্তি, গণতন্ত্রের শক্তি, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের শক্তিতে বলীয়ান হবে এবং এর মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় এসে একটি শক্তিশালী রাষ্ট্র বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই প্রত্যয়। জি, ধন্যবাদ আদিত্য আপনাকে। দর্শক, বিশেষ বুলেটিনে আমরা শেরেবাংলা নগরে জাতীয় উদ্যান থেকে এছাড়া এভারকেয়ার হাসপাতাল এবং গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের ব্যাপারে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শেষ করছি 21-এর বিশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।